আপনি লাইভ অন নাকি অন রাখি লাইভের অন একটা বলতে পারতাম। হ্যাঁ, সবাইকে স্বাগতম আবারও। আমাদের বৈদ্যুতিক ইন্টারনেটের সমস্যার কারণে অনলাইনটা কেটে গিয়েছিল। আমরা শুরু করছি আবারও। একটু আমি জানি অনেক লম্বা হয়ে যাচ্ছে ক্লাসটা, একটু তোমাদেরকে ডিটেলসলি বলতে গেলে সময় যাবে, সেটা খুবই স্বাভাবিক। একটু তোমরা ধৈর্য ধরে একটু দেখো। যেখানে আমি করাতে বিরক্ত ফিল করছি না, সেই জায়গায় তোমরা করাটাই সেটা বোধহয় ভিন্ন কিছু হবে আর কি। শুরু করছি, আর কথা বাড়াচ্ছি না, একদম সংক্ষেপে বিষয়গুলো শেষ করবো। আমাদের বাকি টপিকস আসেন। যারা জয়েন হয়েছেন আর যারা জয়েন হয় না, একটু তাড়াতাড়ি জয়েন হন। আমরা একটু দেখি, আমরা খুবই তাড়াতাড়ি শেষ করবো ইনশাল্লাহ। আসেন, যৌবনের গান কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনেছি। তিনি 1899-তে জন্মগ্রহণ করেছেন, 24শে মে পশ্চিমবঙ্গে, ভারতের। এইটা আমরা জানি, এগুলো বলার দরকার নেই, এগুলো আমরা পড়েছি ইতিপূর্বে। আমরা এইখানে চলে আসবো, এগুলো স্লাইডটিকে আপনারা পড়ে নেবেন সবগুলা। দুইটা স্লাইড পাবেন, একটা হচ্ছে কবিদের জীবনী, আর একটা তো আজকের টপিক 6টার সাথে আবার প্রত্যেকটা কবিদের জীবনীগুলো জড়িয়ে, মানে আমি এখানে যুক্ত করে দিয়েছি। আসেন, পাঠ বিশ্লেষণ। যৌবনের গান, এটা হচ্ছে একটা প্রবন্ধ, এটা হচ্ছে একটা ছোট্ট প্রবন্ধ কাজী নজরুল ইসলামের সিরাজগঞ্জে মুসলিম যুব সমাজের উদ্দেশ্যে যে প্রাণোচ্ছল ভাষণ দিয়েছিল তার পরিমার্জিত লিখিত রূপ। আমরা দেখতে পাই কবি কাজী নজরুল ইসলাম 1932 সালে সিরাজগঞ্জে মুসলিম যুব সমাজের একটা প্রোগ্রামে গিয়েছিল। সেখানে তিনি তার বক্তৃতার মধ্যে যে কথাগুলো বলেছিল সেটা একদম রিসাইজ ভার্সন, সেটার একদম সংক্ষেপ আকারে এই প্রবন্ধের মধ্যে উল্লেখ করা হয়েছে। এখানে মূল বক্তব্যটা কি? কবি কাজী নজরুল ইসলাম যৌবনের গানের মধ্যেই এখানে মূল বক্তব্যটা কি? আমি শুরুতে বলেছিলাম কবি কাজী নজরুল ইসলাম যৌবনের গান আর হচ্ছে 18 বছর বয়স ওই যে সুকান্ত ভট্টাচার্যের, দুইটার বলতে গেলে একই রকম কথাগুলো কিন্তু উল্লেখ করেছেন, একই রকম বিষয়গুলা উল্লেখ করা হয়েছে। একটু খেয়াল করি মূল বক্তব্যটা কি। কবি কাজী নজরুল ইসলামের যৌবনের গান প্রবন্ধটিতে তারুণ্যের গতিশীল শক্তি ধারা অসাধ্য সাধন করার অনুপ্রেরণা ও উপদেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। অর্থাৎ কবি কাজী নজরুল ইসলাম এই প্রবন্ধের মধ্যে যে তারুণ্যের যে শক্তি সেটাকে গতিশীলতা করার জন্য সেটাকে অনুপ্রেরণা এবং উপদেশ সুন্দরভাবে ফুটে তুলেছেন। তরুণরা যেভাবে তরুণদের হাত ধরে পুরো দেশ কিংবা পুরো পৃথিবী পুরো গতিশীলতার শক্তিটা পরিবর্তন হবে, সেটা এই প্রবন্ধের মধ্যে উল্লেখ করেছেন। যৌবনের গান প্রবন্ধে কবি নিজেকে বনের পাখির সাথে তুলনা করেছেন। কবি এখানে বলেছেন, আমি বনের পাখির মতো যেখানে যাই সেখানে আমি গান গাই। সেই হিসাবে কবি নিজেকে বনের পাখির সাথে তুলনা করেছেন। পাখির গান করে ভালো লাগে, কারো ভালো লাগে না, তাতে পাখির কোনো অনুশোচনা থাকে না। কবি যৌবনের সীমা অতিক্রম করতে পারেননি, তাই কবি যৌবনের গান করেন। অর্থাৎ কবি বলছে একজন পাখি সে গান করলে তার অনেকের ভাল লাগতেও পারে, আবার নাও লাগতে পারে, তার কিছু যায় আসে না, সে কিন্তু মনের সুখে কিংবা দুঃখে সে আবার গান করতে থাকে। সেম কবি বলছে আমি যদিও বা যুবক নাই, কিন্তু আমার মনের ভিতরে যে যুবকের যে একটা তাড়না কিংবা তারুণ্যের যে শক্তি আমার ভিতরে এখনো কি করছে, এখনো এগিয়ে যাচ্ছে, আমার ভিতরে সেই শক্তিটা এখনো কি ফুটমান, এখনো ফুটে তুলছে। তাই কবি যৌবনের গান করেন, সেই জন্য সে যৌবনের গান করেন। সে মানুষটা বৃদ্ধ হয়ে গেছে ঠিক আছে, কিন্তু কবি হচ্ছে যৌবনের গানগুলা করেন, যুবকের গানগুলা করেন, নিজেকে একটু নতুনত্বভাবে আবিষ্কার করতে চান। গান তরুণদের মনে জোয়ার আনতে পারে, তরুণদের মনে গান একটা ভাইব তৈরি করে, একটা ওয়েভ তৈরি করে। যৌবন কবির একমাত্র সম্বল, যৌবনটা হচ্ছে কবির একমাত্র সম্বলের কথা বলেছেন। কবি আজীবন যৌবনের পূজারী। তাহলে আমরা বলতে পারি কবি আজীবন কার পূজারী? কবি আজীবন যৌবনের পূজারী। কবি আজীবন কার পূজারী? যৌবনের পূজারী। বার্ধক্য এসে কবিকে বিন্দু পরিমাণে স্পর্শ করতে পারেনি। বার্ধক্য বলতে যখন প্রৌঢ়া হয়ে গেছে, যখন বয়স্ক হয়ে গেছে, তখন তাকে কি করতে পারেনি? স্পর্শ করতে পারেনি। এরপর একটু খেয়াল করি আমরা
আচ্ছা, একটু মনোযোগ দিয়ে একটু ক্লাসটা তোমরা একটু শোনার চেষ্টা করো। আশা করছি ইনশাল্লাহ তোমরা সর্বোচ্চটুকু আজকের ক্লাস থেকে সর্বোচ্চটুকু বুঝতে পারবা, এমনকি সর্বোচ্চটুকু সিকিউর আনসারগুলো করতে পারবা। শুধু একটু করে মনোযোগ দিয়ে খেয়াল করো। এরপর আসি, কবির মতে বার্ধক্য হলো পুরাতন মিথ্যা। কবির মতে বার্ধক্য হলো পুরাতন মিথ্যা এবং মৃত্যুকে আগড়িয়ে ধরা। বার্ধক্য কোনটা? কবির মতে বার্ধক্য হচ্ছে পুরাতনকে কি করা, পুরাতন, আর হচ্ছে মিথ্যাকে জড়িয়ে ধরা হচ্ছে কবির মতে এটা বার্ধক্য। যারা সত্যকে সত্য বলে জানে না, যারা অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে পারে না, যারা নিজেদের প্রশান্ত, যারা প্রাণ শক্তিকে সবকিছু ঊর্ধ্বে স্থান দিতে পারে না, কবি তাদের জড়বস্তুর সাথে তুলনা করেছেন। কবি বলেছেন যারা সত্যকে সত্য বলতে জানে না, যারা অন্যায়ের বিরুদ্ধে গর্জন তুলতে পারে না, যারা নিজের প্রাণ শক্তিকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে পারেন না, তারা, কবি বলেছেন, তারা হচ্ছে জড়বস্তুর সাথে তাদেরকে তুলনা করেছেন। কারণ যে মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে না, যে মানুষটা তার প্রাণশক্তি সবার ঊর্ধ্বের স্থান পায় না, সে মানুষটা জড়বস্তু ছাড়া আর কিছুই হতে পারে না। যারা শত অন্যায় দেখেও না দেখার ভান করে থাকে, কবি তাদের ধর্ম বার্ধক্য বলে আখ্যায়িত করেছেন। বলছে যারা অনেকগুলো অন্যায় দেখেছে কিন্তু সেই অন্যায়ের কোনো প্রতিবাদ করছে না, তাদেরকে কবি কি বলেছেন, সবসময় তাদেরকে বার্ধক্য বলে এখানে আখ্যায়িত করেছেন। কবি বার্ধক্যকে বয়সের ফ্রেমে না বাঁধার আহ্বান জানিয়েছেন। অর্থাৎ কবি বলছেন তোমরা বার্ধক্যকে বয়সের ফ্রেমে আবদ্ধ কইরো না। কবি অনেক যুবককে দেখেছেন বার্ধক্যের মূর্তি হিসেবে, আবার অনেক বৃদ্ধকে দেখেছেন দুরন্ত দুর্বার শক্তির অধিকারী হতে। অফুরন্ত যার প্রাণ, ক্লান্তিহীন যার উৎস, মেঘের গর্জনের মতো যার উচ্চারণ, কবি তাদের তরুণ বলে আখ্যায়িত করেছেন। কবি কাদেরকে তরুণ বলে আখ্যায়িত করেছেন? অফুরন্ত যার প্রাণ হচ্ছে অনেক বিশাল বড়, ক্লান্তিহীন যার উৎসাহ, যার ডিজায়ারটা, যার একদম স্বপ্নটা এক ক্লান্তিহীন, সে ক্লান্ত হতে পারে না, সেই তো যুবক। এরপর বলছে মেঘের গর্জনের মতো যার উচ্চারণ, কবি তাদের তরুণ বলে আখ্যায়িত করেছেন। অর্থাৎ মেঘের গর্জনের মতো, যেভাবে মেঘ গর্জন করলে যেভাবে একটা ভয়ঙ্কর আওয়াজ তৈরি হয়, তরুণরা সেম একই রকম ভাবে তাদের উচ্চারণটা ভয়ঙ্কর আওয়াজের মতো তৈরি হয়। প্রবন্ধে কবি ইতিহাস সৃষ্টিকারে কিছু উজ্জ্বল নক্ষত্রের নাম বলেছেন। এখানে কিছু ইতিহাস সৃষ্টিকারে কিছু উজ্জ্বল নক্ষত্রের কথা, নক্ষত্র বলতে স্টারের কথা বলেনি, তিনি এখানে কথা বলেছেন বিখ্যাত সে ব্যক্তিদের কথা। তিনি মুসলিনের কথা বলেছেন, তিনি মুস্তাফা কামালের কথা বলেছেন, তিনি হচ্ছে সানিয়াতের কথা বলেছেন, লেনিনের কথা বলেছেন, যারা হচ্ছে যৌবক হিসাবে যাদেরকে যৌবনে আমরা দেখেছি তারা কি পরিমাণ কি করেছে, তাদের মাধ্যমে আমরা কিন্তু যৌবনের কি তারুণ্য দীপ্ত হতে পারে সেটা তাদের থেকে আমরা দেখেছি। তাদের উদ্যমতার সাথে পুরো পৃথিবীর পরিবর্তন করা দেখে কবি তাদের যৌবনকে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেছেন। অর্থাৎ তাদের উদ্যমের কারণে পুরো পৃথিবীটা তারা পরিবর্তন করেছে, সেজন্য কবি তাদেরকে স্যালুট জানাচ্ছে, কবি তাদেরকে শ্রদ্ধা নিবেদন করছে। কবি যৌবন দেখেছেন তাদের মাঝে যারা পরের কল্যাণে নিবেদ্য প্রাণ, যারা আত্মকেন্দ্রিক ও ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে, কবি বলেছেন যারা আত্মকেন্দ্রিক এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে, যারা বলতে কারা, ওই যে যুবকের কথা, যারা অপরের সুখে সুখী হয়, অপরের দুঃখে দুঃখী হয়, কবি তাদের মধ্যে যৌবন দেখেছেন যারা নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে অপরের মুখে হাসি ফোটাতে ব্যস্ত, কবি তাদের তরুণ বলেছেন। কবি কাদেরকে তরুণ বলেছেন? যারা অপরের সুখে সুখী হন, অপরের দুঃখে মন খারাপ করে না, যারা অপরের সুখে সুখ থাকেন, দুঃখে ব্যতীত হন, কাউকে মকারি করে না। আবার যারা দুঃখে দুঃখিত হন, যারা হচ্ছে নিজে না খেয়ে অন্যজনকে খাওয়ান, নিজের স্বার্থটা নিজের জন্য না রেখে অন্যের জন্য বিলিয়ে দেন, তারাই হচ্ছে যৌবনের শক্তি। এরপর বলেছেন কবি যারা দেশ, কাল, জাতি, ধর্ম সবকিছুর ঊর্ধ্বে মানুষকে স্থান দেয়, তারা সত্যিকার অর্থে তরুণ। তাহলে যারা দেশ, কাল, জাতি, ধর্ম সবকিছুর ঊর্ধ্বে মানুষকে স্থান দেয়, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এইভাবে যারা দেশ, জাতি, ধর্ম, বর্ণ সকল কিছুর উপরে মানুষকে যারা স্থান দেয়, তারাই হচ্ছে মূলত তরুণ। প্রতিটি মানুষের প্রাণের ধর্ম তারুণ্যের হওয়া উচিত বলে কবি মনে করেন। অর্থাৎ প্রতিটি মানুষের প্রাণের ধর্ম হচ্ছে তারুণ্য হওয়া, সেটা কবি মনে করেন। আমরা এই প্রবন্ধের মধ্যে দেখতে পাই কবি বলেছেন আমরা মুসলমান জাতি ঠিক আছে, কিন্তু আমাদের ধর্ম হচ্ছে মুসলিম ঠিক আছে, কিন্তু আমাদের প্রাণের ধর্ম হচ্ছে মানুষ সত্য, আমরা মানুষ, এটা হচ্ছে আমাদের প্রধান পরিচয়। যারা সবকিছুর ঊর্ধ্বে মানুষ
মানুষের জন্য জীবন উৎসর্গ করেছে তারা মহামানব। যারা সকল কিছুর ঊর্ধ্বে মানুষের জন্য সবকিছু নিজেকে বিসর্জন দিয়ে নিজেকে সঁপে দিয়েছেন, তারাই আজকে হচ্ছে মহামানব। যৌবনের গান প্রবন্ধে কবি তরুণদের সমাজ ও রাষ্ট্র গড়ার আহ্বান জানিয়েছেন। মিথ্যা পুরাতন অনিয়ম ভেঙে দিয়ে নতুন উদ্যমে সবকিছু সংস্কার করে বলেছেন, সত্য ও আত্মবিশ্বাসের প্রাণের কেন্দ্রবিন্দুতে স্থান দিতে হবে, তবেই স্বপ্নময় মুক্ত জীবন গড়া সম্ভব হবে। কবি এখানে বলেছেন তরুণদেরকে সমাজ রাষ্ট্র গড়ার আহ্বান জানিয়েছেন তরুণদেরকে দিয়ে। তারপর বলেছেন মিথ্যা পুরাতন অনিয়ম সকল কিছু ভেঙে নতুন উদ্যমে সবকিছু সংস্কার করতে বলেছেন। সত্য ও আত্মবিশ্বাসকে প্রাণের কেন্দ্রবিন্দুতে স্থান দিয়েছেন। একটা হচ্ছে সত্য আর একটা হচ্ছে আত্মবিশ্বাসকে কোথায় স্থান দিয়েছেন? প্রাণের কেন্দ্রবিন্দুতে, মূল স্থানে দিয়েছেন। কাদেরকে? এই যে তরুণদেরকে স্থান দিয়েছেন। কিসের জন্য? পুরো পৃথিবীটাকে সুন্দরভাবে গঠন করার জন্য। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে বিষয়টা, তিনি তরুণদেরকে আহ্বান করেছেন বরংবার পুরো পৃথিবীকে নতুনভাবে সাজানোর জন্য। সেই তরুণকে বলেছেন যারা নিজে না খেয়ে অন্যদেরকে বিলিয়ে দিচ্ছে, সেই তরুণকে বলছে যারা অন্যের হাসিতে তারা হাসছে, অন্যের দুঃখে আবার ব্যথিত হচ্ছে, যারা একদমই বিন্দু পরিমাণ নিজেদের স্বার্থ নিয়ে চিন্তা করছেন না, তাদেরকে কবি বরংবার অ্যাপ্রিসিয়েট করছেন এবং তাদেরকে নিয়ে কামনা করছেন সুন্দর ভবিষ্যৎ গঠন করার। এরপর আসেন আমরা মূল পাঠটা আরো সহজ ভাষায়, এখানে কয়েকটা কথায় যেই এখানে বইয়ের মধ্যে কোন কোন শব্দ কিওয়ার্ড দেওয়া আছে আমি পূর্ণাঙ্গ বিষয় সবকিছু এখানে তুলে দিয়েছি। একটু কষ্ট করে একটু পড়বেন, আপনারা নিজেরা পড়বেন। এখানে আমি সেটা পড়াচ্ছি না, আপনারা নিজেরাই দেখে নেবেন। আমি এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 8টা লাইনের মধ্যে আমি পূর্ণাঙ্গ পুরো যে আমাদের বইয়ের মধ্যে তোমাদের এইচএসসি ইন্টারমিডিয়েটের বাংলা বইয়ের মধ্যে 2.5 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা বলা যায়, 2 পৃষ্ঠার যে কথাটা এটা 7 লাইনের মধ্যে আমি এখানে তুলে দিয়েছি। ঠিক আছে, একটু পড়বেন বাসায় সেটা আপনারা। এইবার আমরা বিষয়বস্তুর দিকে একটু যাব। আসেন বিষয়বস্তুর দিকে কি বলেছে সেটা। ধ্যানী বলতে মূলত যারা অন্তরালে থেকে সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডে প্রেরণা দিক নির্দেশনা দিয়ে থাকেন। ধ্যানী কাদেরকে বলেন? যারা মূলত হচ্ছে অন্তরালে, যারা পেছনে থেকেও সামগ্রিক উন্নয়নের কর্মকাণ্ডে যারা কি করে দিক নির্দেশনা আর প্রেরণা দিয়ে থাকেন। 2 নম্বর, মা যেমন সন্তানকে সমস্ত অকল্যাণ থেকে আগলে রাখে, তেমনি যৌবন মাতৃরূপও মানব সমাজকেও ধ্বংস থেকে রক্ষা করতে পারে। সেটা কিরকম? মা যেভাবে সন্তানকে আদর করে রাখেন, আগলিয়ে রাখেন, তেমনি যৌবনও তারা মাতৃরূপ হিসাবে সমাজকে ধ্বংস হওয়ার পথ থেকে রক্ষা করতে পারে। সেটা কি বইয়ের মধ্যে কি বলেছে? বইয়ের মধ্যে বলেছে যে পথহারা পথিককে তারা পথ দেখায়, এবং যারা হচ্ছে ক্ষুধায় জর্জরিত তাদেরকে তারা খাবার বিলিয়ে দেন, এমনকি বন্যাত্রয়ী মানুষের মাঝে তারা কি করেন? তারা ত্রাণ বিনিময় দিয়ে তারা ত্রাণগুলো পাঠিয়ে দেয়। এই কাজগুলো করে তারা নিজেকে ব্যস্ত রাখেন। এটা কারা করেন? তরুণরাই করেন সেই বিষয়টা। তার পরবর্তীতে আসেন যৌবনের 2টি রূপ, একটা হচ্ছে উদ্যমতার রূপ আর একটা হচ্ছে মাতৃরূপ। উদ্যমতার রূপ কি? উদ্যমতার রূপ হচ্ছে তাদের ভিতরে যে উদ্যমতা আছে, তারা কোনো কিছুতেই থামে না, তারা যে কোনো কিছু যেটা সিদ্ধান্ত নেয় সেটা তারা করে। এমনকি তাদের ভিতরে মাতৃরূপটা, যে মাতৃরূপ তারা হচ্ছে মানুষকে আগলিয়ে রাখতে পারে, অসহায়ের পাশে তারা দাঁড়াতে পারে। যে মানুষটার মধ্যে থাকার কোনো অবস্থান নাই, সে মানুষের পাশে থেকে তারা মাতৃরূপ হিসাবে সে কাজটা করে থাকে। নতুনকে জানার ইচ্ছা ও প্রচেষ্টা তরুণের মাঝে সবসময় প্রবল, অর্থাৎ নতুন কিছু জানার জন্য তাদের মনের ভিতর একদম ইচ্ছা বেশি জাগে, তারা জানবে, নতুন কিছু জানার চিন্তা ভাবনা তারা করে। যৌবনের প্রেরণা মানুষকে সৃষ্টিশীল কর্মযজ্ঞে অবতীর্ণ করে, সর্বজয়ের নেশা তাকে উন্মাতাল করে তোলে, অর্থাৎ উন্মাদ করে তোলে। তারা কি করার জন্য? অর্থাৎ নতুন সৃষ্টিশীল কর্মযজ্ঞ অবতীর্ণ, নতুন কিছু করার জন্য তাকে কি করে? তাকে বরংবার উন্মাদ করে তোলে, সে কোনো কিছু করবে সেই বিষয়টা। কবির বক্তৃতা শক্তি সহজজাত নয়, তাদের কণ্ঠে বাণী ক্ষীণ ঝর্ণাধারার মতো বয়ে চলে। সমস্ত জীর্ণ পুরানো সংসারকে ধ্বংস করে মনের মতো করে নতুন জগৎ সৃষ্টিতে অগ্রসর হয়ে যৌবন, তাই কবি যৌবনের পূজারী। তাহলে দেখো এই যৌবনটা তারা কি করে? পুরাতন কিছু ধরে রাখে না, এমনকি পুরাতন সে মায়া সকল কিছু তারা ধ্বংস করে নতুন কিছু নতুনভাবে রিবিল্ড করে। সেই জন্য তারা হচ্ছে কি? তারা হচ্ছে যুবক। সেই জন্য কবি যুবকের পূজারী। কবি কার পূজারী? যুবক কিংবা যৌবনের পূজারী। তিনি হচ্ছে যৌবনের পূজারী। বার্ধক্যের মাপকাঠি মানুষের মন, বার্ধক্য থাকে মানুষের মনে, দেহে নয়। তাই বার্ধক্যে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না।
একজন মানুষ সে বয়স কখন হয়, সে বয়স তার মনের মধ্যে হয়, বাহিরে তার বয়সের বিষয়টা নয়। তার মন যদি বয়স্ক হয় তাহলে সেই মানুষটা বয়স্ক। ঠিক আছে, সেই জন্য বলছে মানুষের মনটাকে কিসের মধ্যে ফেলে রাখতে হবে, মানুষের বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। অনেক মানুষ দেখেছি, কবি এখানে বলেছে আমি অনেক মানুষকে দেখেছি যারা বার্ধক্য আছে কিন্তু তাদের শরীরের মধ্যে আছে উদ্দীপনা, উজ্জ্বল ভবিষ্যৎ। আবার অনেক যুবক ছেলেকে আমি দেখেছি যার ভিতরে এরকম কিছুই নাই, যার ভিতরে কোনো উদ্দেশ্য নাই, কোনো ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা নাই, এমন মানুষও কবি দেখেছেন। এবার আসেন আমরা সেটা হচ্ছে এই যে এবার পাঠ পরিচিতির যে জায়গাটা, পাঠ পরিচিতি শুরুতে পড়েছি 1932 সালে সিরাজগঞ্জে মুসলিম যুব সমাজের প্রোগ্রামে গিয়েছিল, সেখানে যে কথা ভাষণ দিয়েছেন এই ভাষণের উত্তরে যে একটা কথা বলেছেন সেটা হচ্ছে প্রবন্ধ আকারে কেন হয়েছে। এবার সৃজনশীলের জন্য শুধুমাত্র এই 4টা লাইন দিয়ে যেটা হচ্ছে যৌবনের গান পরিপূর্ণ আনসার করা যাবে। সেটা কিরকম আসেন, একটা হচ্ছে বৃদ্ধ ও বার্ধক্যের বৈশিষ্ট্য বৃদ্ধ আর বার্ধক্যের। তো কবি এখানে কি বলেছেন, বলছে আমি অনেক মানুষকে দেখেছি যারা বৃদ্ধ বয়স, যাদের শরীরের ভিতরে কি আছে, যুবকের নিয়ে অনেকগুলো আশা উদ্দীপনা আছে। আবার অনেক মানুষকে দেখেছি যারা হচ্ছে যুবক কিন্তু তাদের ভিতরে কি নাই, তাদের ভিতরে বার্ধক্যের মতো অবস্থা। তাহলে এই দুইটার পার্থক্য তো আমরা বুঝাতে পারি, একটা বৃদ্ধ আর একটা বার্ধক্য। বৃদ্ধ বয়স্ক আর বার্ধক্য কি, ভিতরের বার্ধক্য, শরীরের ভিতর, যেটা হচ্ছে মানুষের অন্তরকে বুঝায়। এবার যৌবনের দুরন্ত রূপ কি, তাদের দুরন্ত কি আছে, তাদের দুরন্ত রূপ হচ্ছে তারা মানুষকে, তারা এক জায়গায় বসে থাকে না, তারা পুরাতন এবং সকল কিছু পুরাতন সবকিছু ধ্বংস করে নতুনভাবে রিবিল্ড করার জন্য তারা কি করে, উদ্দীপনার চতুর্দিকে ছড়িয়ে থাকে, তারা বসে থাকার মানুষ নয়। এরপর যৌবনের মাতৃরূপ দ্বারা এই যে কবি এখানে বইয়ের মধ্যে কি বলেছেন, কবি বইয়ের মধ্যে বলেছেন এইভাবে তারা সন্তানরা কি করে, যুবক করে কি, তোমার হচ্ছে যৌবনের সময় তারা করছে কি, যারা অসহায় মানুষকে তারা সহযোগিতা করছে, এবার পথহারা মানুষকে নতুন পথ দেখা দিচ্ছে, গৃহহারা মানুষকে নতুন গৃহ দিচ্ছে, তারপর যারা হচ্ছে বন্যার মধ্যে যারা আক্রান্ত তাদেরকে কি করছে, সেবা দিচ্ছে, এমনকি যারা চিকিৎসা পাচ্ছে না তাদেরকে হাসপাতালের ব্যবস্থা করে দিচ্ছে। এই কথাগুলো কবি বলেছেন, তোমরা একটু বইটা খুলে দেখো আবার কথাগুলো আছে কিনা। নজরুল অপ্রসাম্প্রদায়িক, যেটা হচ্ছে অসাম্প্রদায়িক জীবন চেতনা, নজরুল অসাম্প্রদায়িক। এই যে উদ্দীপনার মধ্যে থাকতে পারে, উদ্দীপকের কথার সাথে নিচের এটা কতটুকু সাদৃশ্য, তুমি এবার কথাটা যদি উদ্দীপকের কথার সাথে নজরুলের কথা যদি মিল থাকে তাহলে সাদৃশ্য হালকা নাকি পরিপূর্ণ সেটা লিখবা। ঠিক আছে, তো এখানে তুমি নজরুলের অসাম্প্রদায়িকতার যে বিষয়টা বলছে, নজরুল তো অসাম্প্রদায়িক ছিলেন, কখনোই তিনি সাম্প্রদায়িকতা চর্চা করেননি, তাই না? তাহলে এরকম, কারণ তিনি এখানে বলেছেন না, বলছে আমাদের আজকের মুসলিম সমাজে আমি আসছি, আমাদের প্রাণের ধর্ম ইসলাম, কিন্তু আমাদের মনের ধর্ম মানুষ, আমাদের মনের ধর্ম মানুষ সত্য, এটাই হচ্ছে আমাদের মনের ধর্ম। তাহলে হিন্দু, মুসলমান, বুদ্ধ, খ্রিস্টান, তাহলে তাদের মনের ধর্ম কি, মানুষ সত্য, সেজন্য তিনি অসাম্প্রদায়িক চেতনা। বুঝছেন বিষয়টা? আসেন আপনি এবার অর্ধাঙ্গিতে আসি, একটু বুঝছেন কিনা একটু বলেন তো। এটাই হচ্ছে আমাদের মনের ধর্ম, তাহলে হিন্দু, মুসলমান, বুদ্ধ, খ্রিস্টান, তাহলে তাদের মনের ধর্ম কি, মানুষ সত্য, সেজন্য তিনি অসাম্প্রদায়িক চেতনা। বুঝছেন বিষয়টা? আসেন আপনি এবার অর্ধাঙ্গিতে আসি, একটু বুঝছেন কিনা একটু বলেন তো। ঠিক আছে, আচ্ছা রানা শিকদার বুঝছেন, ধন্যবাদ। আবু কসার বুঝছেন আপনি। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাসমিন সেমা চৌধুরী, স্যার এমসিকিউগুলো করাবেন না, আর এখন আর করানোর সময় পাবো না, যেহেতু আমরা এখানে পিডিএফটা আসলে অনেকগুলো আরেকটা টপিকস আছে, মনে হয় সময় পাবো না, তবে পিডিএফগুলো আমি দিয়ে দেবো, আপনারা নিজেরাই বাসা থেকে প্র্যাকটিস করে নেবেন। ঠিক আছে, আরেকটা হচ্ছে এই সেম একই রকম ভিডিও আপনি দেখতে পারেন, আমি বলি এই ভিডিওগুলো আমার আপলোড করা আছে, এই যে ফেসবুকে গিয়ে আপনি হচ্ছে অক্ষর শৈলী এই পেজটাতে গেলে আপনি এখানে মোটামুটি এই ভিডিওগুলো দেওয়া আছে, এখান থেকে আপনারা রিসোর্সগুলো সবগুলো নিতে পারবেন আমার এই ক্লাস সেমভাবে।
সকল ভিডিও আপনি দেখতে পারেন। আমি বলি এই ভিডিওগুলো আমার আপলোড করা আছে এই যে ফেসবুকে গিয়ে আপনি হচ্ছে অক্ষর শৈলী এই পেজটাতে গেলে আপনি এখানে মোটামুটি এই ভিডিওগুলো দেওয়া আছে, এখান থেকে আপনারা রিসোর্সগুলো সবগুলো নিতে পারবেন আমার এই ক্লাস থেকে। ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। আসেন, অর্ধাঙ্গী বেগম রুকিয়া সম্পর্কে আমরা এখানে কয়েকটা তথ্য জানি, ওটা বোধহয় আমি ওখানে পড়েনি। বেগম রুকিয়া তিনি জন্মগ্রহণ করেছেন 1880 সালে 9 ডিসেম্বর রংপুর জেলা মিঠাপুকুর থানা পয়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেছেন। 32 সালে 9 ডিসেম্বর মারা যান। তার পারিবারিক বাধা নিষেধ বড় হওয়া সত্ত্বেও বড় ভাই এবং বোনের সাহায্যে তিনি কি করেছেন, বাংলা এবং ইংরেজি ভাষায় পারদর্শী হয়েছেন। বিবাহ করেছেন কাকে? সৈয়দ সাখাওয়াত হোসেনকে তিনি কি করেছেন, বিবাহ করেছেন। তার সাহিত্যকর্ম তোমরা নিজেরা দেখে নিও, এটা আমি বলছি না। এরপর আসেন, কবি এখানে কি বলেছেন, আসেন। এই যে আমরা দেখতে পাই অর্ধাঙ্গী বিষয়টা, অর্ধাঙ্গী দ্বারা কি বোঝায়? বেগম রুকিয়া সাখাওয়াত হোসেন যে বিষয়টা উল্লেখ করেছেন সেখানে হচ্ছে মেয়েদেরকে অর্ধাঙ্গীর বিষয়টা এবং ছেলেদেরকে অর্ধাঙ্গ কেন নয়, এরপর হচ্ছে অনেকগুলো বিষয় ক্রিটিক করেছে, সেগুলো আমরা একটু জানার চেষ্টা করি। তিনি বলেছেন তাদের জীবন শুরু হয়েছে অন্তঃপুরবাসীর অবস্থায়, অর্থাৎ মেয়েদের জীবনটা, অর্থাৎ কবি রুকিয়া সাখাওয়াত হোসেনের জীবন ও মেয়েদের জীবনও সেমভাবে শুরু হয়েছিল কিভাবে, অন্তঃপুরবাসীদের অবস্থায়। সমকালীন কোনো কবি সাহিত্যিক তার মধ্যে ছিলেন না, তিনি ছিলেন একমাত্র অদ্বিতীয় রচনার অধিকারী। আমরা দেখতে পাই রুকিয়া সাখাওয়াত হোসেন তার সমকালীন এরকম কোন নারী জাগরণের অগ্রদূত এরকম কেউ ছিলেন না। উপাধি হচ্ছে মুসলিম নারী জাগরণের অগ্রদূত ছিলেন। তার রচিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হচ্ছে মতিচুর। লেখকের নাম এটা তোমরা পড়বা, কই, এই যে এখান থেকে। আমাদের দাসত্ব নামে একটা রোগ আছে, একটা এই কথা বেগম রুকিয়া বলেছেন স্ত্রী জাতীয় অবনতি প্রবন্ধ গ্রন্থে, অর্থাৎ আমাদের দাসত্ব নামে একটা রোগ আছে। স্ত্রী জাতীয় অবনতি প্রবন্ধের পরে পর্দা বিদ্বেষ ছাড়া আর কোনো কিছু না পেলে মনে করতে হবে লেখিকা ঠিকমতো নিজের মনোভাব প্রকাশ করতে পারেননি বা পাঠক ঠিকমতো প্রবন্ধ পড়েননি। আমরা এটার পরে এসে আমরা এখান থেকে একটু জানবো যে এই যে অর্ধাঙ্গী প্রবন্ধের মধ্যে, অর্ধাঙ্গী এই যে কাব্যের মধ্যে যে গল্পের মধ্যে আমরা যা দেখতে পাই, পুরুষের কথায় পর্দা ত্যাগ বা গ্রহণ কখনোই প্রশংসনীয় নয়, অর্থাৎ পুরুষের কথায় পর্দা ত্যাগ বা গ্রহণ কখনোই প্রশংসনীয় নয়। আমরা দেখতে পাই আমাদের সমাজের মধ্যে নারীদেরকে অনেক বেশি তাদেরকে পর্দাশীলতার মধ্যে থাকতে হয়, আবার হচ্ছে দেখতে পাই হচ্ছে তাদের মধ্যে ধরা বাঁধা অনেক রকম বার্ডেন কিন্তু আছে। কিন্তু কবি রুকিয়া সাখাওয়াত হোসেন সেটার বিরুদ্ধ বলেননি, আবার সেটা পজিটিভ তিনি কথাগুলো বোঝাতে চেয়েছেন। কবি আবার বলেছেন আমার কথা যদি কেউ না বুঝেন তাহলে সেক্ষেত্রে মনে হয় আমি তাকে বুঝাতে পারিনি। এখানে তিনি বলেছেন নারী আপন সত্য স্বামিত্ব বুঝে নিজেকে পুরুষের চাইতে শ্রেষ্ঠ মনে করবে, এটা বাহ্যিক পাগলামি বই কি। তারপর হচ্ছে এখানে দেখো, এটা নয়, এটা লাগবে না, এখানে লাগবে হচ্ছে, আমি যেটা লাগবে সেটা বলে দিচ্ছি তোমাদের। এই যে কবি এখানে বলেছেন নারীদেরকে বলেছেন দুই চক্র যান বিশিষ্ট মানুষের সাথে তুলনা করেছেন, দুই চক্র। তো কবি বলেছেন মানুষের জীবনটা একটা বড় দর্পণের মতো, দর্পণ মানে আয়নার মতো। বলছে আমরা যদি আয়নার সামনে দাঁড়াই, আমাদের শরীরের যদি এক পাশে যদি ছেলে হয় আর এক পাশে যদি মেয়ে হয়, তাহলে এই অংশটা দেখতে কেমন দেখাবে? নিশ্চয় খুব বাজে দেখাবে। বলছে যদি সেরকম যদি বাজে দেখায় তাহলে আমরা তো একত্র হতে পারছি না, আমরা তো একই রকম হতে পারি না বিষয়টা, তাই না? তো মুসলিম সমাজের নারীরা পুরুষের অর্ধেক উত্তরাধিকারের দিক থেকে, অর্থাৎ মুসলিম সমাজে আমরা জানি নারীরা হচ্ছে পুরুষের অর্ধেক সম্পত্তি কিংবা অর্ধেক অধিকারটুকু পায়। আবার কবি এখানে বলছে আমরা নারীরা নাজমুল উলামা দেখতে চাই সাহিত্য জগতে। কবি এখানে ক্রিটিক করেছে কিভাবে, বলছে ছেলেদের নামের ক্ষেত্রে তাদের অধিকারের ক্ষেত্রে আমরা দেখতে পাই তাদেরকে শামসুল উলামা, তাদের নাজমুল, তাদেরকে কি বলছেন শামসুল উলামা বলে, তাদেরকে কি বলে শামসুল উলামা বলে ছেলেদেরকে বিভিন্ন জায়গায় কি করা হচ্ছে, তাদেরকে আখ্যায়িত করা হচ্ছে। তো বলছে সেই তুলনায় মেয়েদেরকে কেন নাজমুল উলামা বলা হবে না? বলছে নাজমুল উলামা আমরা তাদের কর্মক্ষেত্রে দেখতে পাই না, কিন্তু আমরা দেখতে পাই তাদের নামের ক্ষেত্রে হয়তোবা শামসুন নাহার কিংবা কামরুন নাহার, আমরা সেটাই দেখতে পাই। তারপরে এখানে বলেছেন মুহাম্মদের যে আইনের কথা সেটা একটু আমাদের মাথায় রাখতে হবে। মুহাম্মদের আইনের মধ্যে আমরা দেখতে পাই পুত্রের অর্ধেক হচ্ছে কি, পুত্রের অর্ধেক সম্পত্তি পাবো হচ্ছে মেয়েরা,
তারপরে এখানে এসে দেখা গেছে কিরকম, কবি বলেছেন ছেলের জন্য যেখানে 4 জন শিক্ষক নিযুক্ত করা হয় সেখানে মেয়েরা 2 জন শিক্ষক ও শিক্ষিকা রাখা হয় না। বলছে একটা ছেলের জন্য 4 জন শিক্ষক রাখা হয়, ঠিক আছে, মেয়ের জন্য কি আদৌ কি 2 জন শিক্ষক রাখে? তারপর আমরা হচ্ছে টিয়া পাখির মতো আবৃত্তি করা হয় কোরআন শব্দগুলো। ছোটবেলায় আমরা কোরআনগুলো পড়ছি, মেয়েদের কথা বলছে যে তাদেরকে কোরআনগুলো পড়ানো হয় টিয়া পাখির মতো হয়তো আবৃত্তি করছে এমন, কিন্তু সেটা তো অর্থভাবে কিংবা প্রত্যেকটা শাব্দিক অর্থ সহকারে শেখানো হয় না। তারপর বলেছেন এখানে দেখো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল বিধান প্রবর্তন করে ক্ষান্ত হননি, স্বয়ং কন্যা পালনে তিনি করে দেখিয়েছেন। অর্থাৎ আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন, তিনি হচ্ছেন সেটা প্র্যাকটিক্যালি দেখিয়েছেন কিভাবে মেয়ের কন্যার প্রতি কিভাবে যত্ন নিতে হয় সে অধিকারটুকু তিনি দেখিয়েছেন। তারপর হচ্ছে মা কোনো পক্ষপাতিত্ব করেন না, তবে আল্লাহ কিভাবে পক্ষপাতিত্ব করবেন, অর্থাৎ মা কোনো পক্ষপাতিত্ব করেন না, তবে আল্লাহ কিভাবে পক্ষপাতিত্ব করবেন। কবি বলছেন যে সন্তানকে ছেলে সন্তান আর মেয়ে সন্তানের মধ্যে যদি পার্থক্য হয় তাহলে একটা ছেলে জন্মগ্রহণ করতে সেও তো 10 মাস লাগে, তাহলে মেয়ে কেন মেয়েরা যদি তুমি এত অবহেলা করো তাহলে সে তো 5 মাসে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো হতে পারবে না। তো বলছে এরকম অবহেলা করে তাহলে লাভ নাই কোনো, দুইটা কিন্তু একই সমান। তারপর এসে এখানে বলছে মেয়েরা পিছনে পড়ে আছে পুরুষের মতো সুশিক্ষিত না পাওয়ার কারণে। মেয়েরা আজকে পিছনে পড়ে থাকার কারণ কি, শিক্ষিত না হওয়ার কারণে। মেয়েদের উন্নতির চরম সীমানা হলো সালমা সুমকি কারুকার্য আর উলের জুতা মোজা ইত্যাদি তৈরি করা। মেয়েরা সাধারণভাবে ছেলেরা যেভাবে পড়ালেখা করছে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে মেয়েরা কি করছে তখন হচ্ছে তারা সালমা সুমকি কারুকার্য, যে হাতের মধ্যে পুঁতির যে কারুকার্যগুলো তারা সেগুলো নিয়ে ব্যস্ত থাকে। মেয়েরা পুরুষের শ্রেষ্ঠ মনে করে, কারণ মেয়েরা শৈশব থেকে নিজেদের নিন্দা শুনে আসছে। ছেলেদের দুষ্ক্ষমা করে অন্যের প্রশংসা করা হয়, হাজার হোক বেটা ছেলে। আমরা দেখতে পাই মেয়েরা সারাক্ষণ ছোটবেলা থেকে শুনে আসছে, মেয়েদেরকে অনেক বকা দিত, কিন্তু ছেলেরা যদি কোনো কিছু করত তখন তাকে বলতো যে যাই হোক বাদ দাও, সে হচ্ছে বেটা ছেলে, মানে ছেলে পুরুষ ছেলে মানুষ, এটা বলতো আর কি। আচ্ছা, এরপরে এসে এখানে দেখো স্বামী যখন পৃথিবী থেকে সূর্য নক্ষত্রের দূরত্ব মাপেন, স্ত্রী তখন বালিশের কভার সেলাইয়ের জন্য মাপেন। দেখো স্বামী যখন হচ্ছে কি করে, যখন সে নক্ষত্রের মাপ কোথায় কি আছে কতটুকু সেটার মাপ দূরত্ব যখন মাপেন, মেয়েরা তখন করেন, তখন কি করেন সে হচ্ছে ঘরের বালিশের সেলাইয়ের যে কাপড়টা আছে সেটা মাপেন। স্বামী যখন সৌরজগতে বিচরণ করেন, ধূমকেতু নিম্নগতি করেন, তখন স্ত্রী কি করেন, তখন রান্না করে সে চাল এবং ভাত রান্না করেন, ডাল এবং ভাত রান্না করেন, কিংবা সেগুলো ওজন মাপেন। স্বামী যখন ঋণের জালে দায়গ্রস্ত থাকেন, স্ত্রী তখন নতুন টুপি বানানোর চিন্তা থাকেন। তাহলে দেখো ছেলের চিন্তাভাবনা আর মেয়ের চিন্তাভাবনা, কবি এখানে ক্রিটিক করছে কিভাবে, বলছে ছেলে যদি এই কাজগুলো করে মেয়েরা তখন কি করছে, মেয়েরা তখন এরকম অন্য কাজের মধ্যে ব্যস্ত থাকতেছে। তারপর বলছে স্ত্রী যেখানে না যাওয়া ভালো সূর্যমণ্ডলে, লাস্টে বলছে স্ত্রীটা সূর্যমণ্ডলে যাওয়ার দরকার নাই, যেখানে যাওয়ার আগে স্ত্রী উত্তাপে বশীভূত হয়ে যেতে পারে। কারণ আবার লাস্টের দিকে বলছে ছেলেরা যেখানে কয়েকজন একত্রে মিলিত হলে যে জায়গার মধ্যে তারা ব্যবসায়িক চিন্তা ভাবনা নিয়ে কথা বলে কিংবা নিজেকে ডেভেলপের জন্য কথা বলে, মেয়েরা কিন্তু সেই জিনিসটা করে না। মেয়েরা তখন অন্য কিছু করে, তখন কি করে তাদের জামাই সম্পর্কে তারা নিন্দাও করে, আবার ভালো করে, অনেক গুণও করে। আবার বলছে মাঝে মধ্যে তারা কি করে, তারা আবার মারামারি শুরু করে। এটা আমার কথা না, কিন্তু বইয়ের মধ্যে বলা আছে। আসেন এই যে সৃজনশীলটা একটু দেখি, আমি খুবই সংক্ষেপে বলে দিচ্ছি, এত ডিটেলস এখন বলতে পারছি না, আপনারা নিজেরা একটু দেখে নেবেন। তৎকালীন সময়ে নারীর পশ্চাৎপদ অবস্থা বর্ণনা করা। তৎকালীন সময়ে নারীদের, এটা দ্বারা আমরা সৃজনশীল বিষয়টা কিভাবে উল্লেখ করতে পারি। ধরো একটা তোমাকে কি দিয়েছিল, উদ্দীপনা দিয়েছে, সেখানে তোমাকে বলছে গ নাম্বার প্রশ্নের মধ্যে কিংবা খ নাম্বার প্রশ্নের মধ্যে এটা বেশি আসে, বলছে তৎকালীন জীবনে তৎকালীন সময়ে যেটা হচ্ছে নারীদের অবস্থানটা। তো আমরা আইয়ামে জাহিলিয়ার ঘটনা থেকে শুরু করে মেয়েদের অধিকার থাকতো না, মেয়েদেরকে পড়তে দিত না, এইটা করতে দিত না, ওটা করতে দিত না, এই বিষয়গুলো নিয়ে আমাদের লিখতে হবে। নারীর পশ্চাৎপদের অবস্থার কারণে, নারীর হচ্ছে পশ্চাৎপদ যে হচ্ছে পেছনে থাকার, এটার কারণটা কি, কারণটা হচ্ছে তারা নিজেরাই বলা যায়। কারণ নিজেরা কিরকম, কারণ এখানে দুইটা কারণ, একটা হচ্ছে পুরুষতান্ত্রিক যে নির্যাতনের যে বিষয়টা, পুরুষতান্ত্রিক যে অবহেলার সেই বিষয়টা, আরেকটা বিষয় হচ্ছে নারীরা নিজেরা হচ্ছে এমনি দাসত্ব থেকে মুক্ত হওয়ার চিন্তা ভাবনা রাখে, কিন্তু মানসিক মুক্ত চিন্তা ভাবনাটা তারা রাখতে পারছে না। নারীর অবস্থা উন্নয়নের উপায় ও প্রবন্ধিকের প্রত্যাশা। নারীর অবস্থা উন্নয়নের উপায় কি বলছে এখানে, রুকেশ সাকাত হোসেন বলেছে নারীরা উন্নতির জন্য তাকে কি করতে হবে, তাকে ছেলেরা যেভাবে কাজ করছে, তারা বিভিন্ন চিন্তা ভাবনা করছে, তাদেরকে সেই চিন্তা ভাবনা করতে হবে, এমনকি তাদেরকে মানসিক দাসত্ব থেকে মুক্ত হতে হবে। মেইন কথা কি, মানসিক দাসত্ব থেকে তাকে মুক্ত হতে হবে। এটা থেকে মুক্ত হতে পারলে সে সবকিছু করতে পারবে। এবার প্রাবন্ধিকের প্রত্যাশা, প্রাবন্ধিকের লাস্টে কি প্রত্যাশা করেছেন, প্রাবন্ধিক প্রত্যাশা করেছেন বলছে যদি এই যে মানসিকতা যদি কিসের তোমার হচ্ছে তোমার ধরো এটা কি বলে
এটাকে বলতে পারি হচ্ছে আমি, তারা যদি মানসিকতা পরিবর্তন করতে পারে, দাসত্বের মানসিকতা, তাহলে অবশ্যই তারা কি করতে পারবে, তারা অবশ্যই অনেক বেশি ডেভেলপ হতে পারবে, এটা নিশ্চিত। তাহলে এই যে এই তিনটা কথা দিয়ে কিন্তু আমি চাইলে সৃজনশীলের সবগুলো বিষয় বলতে পারি এখানে, ঠিক আছে। এই তিনটা বিষয়কে নিয়ে একটু তুমি যদি অন্তত 4টা 5টা কিংবা 10টা লাইনও যদি একটু বই থেকে একটু দেখতে পারো, তাহলে তুমি সৃজনশীল পরিপূর্ণ আনসার করতে পারবা। এরপর আসি জীবনের বৃক্ষ। জীবনের বৃক্ষ মুতার হোসেন চৌধুরী সম্পর্কে আমি ওদিকে পড়িয়েছি, তোমরা নিজেরা পড়ে নিবা। এখানে আসি, এই যে এখান থেকে আসবো। মুতার হোসেন চৌধুরীর জীবন ও বৃক্ষ প্রবন্ধটি তার সংস্কৃতি কথা গ্রন্থ থেকে সংকলন হয়েছে। পরার্থে আত্মনিবেদিত এবং সুকৃতময় সার্থক বিবেক বোধ সম্পন্ন মানব জীবনের মহত্তর প্রত্যাশা থেকে লেখকের মানুষ জীবন কাঠামোকে তুলনা করেছেন বৃক্ষের সঙ্গে। তিনি দেখিয়েছেন বৃক্ষের বিকাশ ও পরিপূর্ণতা সার্থকতার পেছনে রয়েছে তার নীরব সাধনা। কবি বলেছেন, কবি মুতার হোসেন চৌধুরী মানুষের জীবনের নীরব সার্থকতা, মানুষের জীবনের যে পরিপূর্ণতা, সেটা বৃক্ষের সাথে কবি তুলনা করেছেন। আমি যদি এখানে দেখি জীবন ও বৃক্ষ, এই দুইটার মধ্যে কিন্তু আমি পরিপূর্ণ আনসার পেয়ে যাই। একটা কথা কি বলেছে, একটা বলেছে জীবন, মানুষের জীবনটা বৃক্ষের সাথে কোথায় রিলেটেড, সেই বিষয়টা কবি মুতার হোসেন চৌধুরী বলেছেন মানুষের জীবনটা বৃক্ষের সাথে তুলনা। কারণ বৃক্ষ যেভাবে নীরবভাবে সে কি করে, সে নীরবে বিকাশিত হয়, বিকাশ মানে সে নিজে নিজে বড় হয়, তারপরে যে পরিপূর্ণতা পায়, ফুলে ফলে পরিপূর্ণতা, সার্থকতা পায়, সেটার পিছনে তার একটা নীরব সাধনা রয়েছে। জীবনের বৃক্ষ প্রবন্ধটিতে কোথা থেকে নেওয়া হয়েছে, সংস্কৃতি কথা গ্রন্থ থেকে এটা সংকলন করেছে। এরপরে আসো, এরপর বলছে বৃক্ষ যেমন করে ফুলে ফলে পরিপূর্ণতা পায় আর সেসব অন্যকে দান করে সার্থকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে, মানব জীবনের সার্থকতার জন্য তার নিজের সাধনা তেমনি হওয়া উচিত। কবি বলছেন, দেখো বৃক্ষ যেভাবে সার্থকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে, মানব জীবনের সার্থকতার জন্য তার নিজের সাধনা তেমন হওয়া উচিত। বৃক্ষ তো বৃক্ষের মতো করে সে ফুল, তাকে ফুল দিতে হয়, ফল ধরাতে হয়, তাই না, তাকে কত কিছু করতে হয়, সেমভাবে মানুষের জীবনও তাকে অনেকভাবে উজ্জ্বল হতে হয় নিজে নিজে। তাহলে স্বার্থপর ও অহংকারী, বিবেকহীন, নিষ্ঠুর, জবরদস্তি প্রবণ মানুষের জায়গা দেখা দিবে প্রেম, সৌন্দর্য, সেবার বিকশিত, বিবেকবান, পরিপূর্ণ ও সার্থকতা মানুষ। এবার এখানে একটু আসি আমরা, সমাজের প্রকৃত কাজকে। আমাদের সমাজ আমাদের কি দেয়? সমাজের কাজ শুধু মানুষকে টিকিয়ে রাখা নয়, বরং মানুষকে বড় করে তোলা। সমাজের কাজ শুধু আমাদের টিকিয়ে রাখা নয়, বরং আমাদেরকে বড় করে তোলা। বড় করে কিরকম তোলা? সেটা হচ্ছে আমাদের মানসিক পরিবর্তনের মাধ্যমে বড় করে তোলা। জীবনের বিকাশের আগ্রহ জাগানো, আমাকে আগ্রহ বাড়াতে হবে যে আমার জীবনটাকে বড় করতে হবে, বিকাশিত করতে হবে। সেটা সমাজে অনেক স্থূল বুদ্ধি এবং অহংকারী মানুষ আছে। সমাজে অনেক ধরনের কি আছে? সমাজে অনেক স্থূল বুদ্ধি, অর্থাৎ যে কুর ব্যাঙের মতো বুদ্ধি আর অহংকারী অনেকগুলো মানুষ আছে। তারা নিজেদের জীবন সুন্দর করে না এবং অন্যের উন্নতির পথে তারা বাধা হয়ে যায়। তাহলে আমাদের সমাজে কিসে পরিপূর্ণ? আমাদের সমাজে স্থূল বুদ্ধি, জবরদস্তি, আর একটা হচ্ছে অহংকারী মানুষে পরিপূর্ণ। তাদের কাজ কি? তারা নিজেদের জীবন সুন্দর করে না এবং অন্যদের পথে কি হয়ে দাঁড়ায়? বাধা হয়ে দাঁড়ায়। এদের বৈশিষ্ট্য কি? এরা হচ্ছে প্রেম সৌন্দর্যের অভাব। এদের সমস্যাটা কি? প্রেম এবং সৌন্দর্যের তাদের ভিতরে অভাব আছে। নিষ্ঠুরতার বিকৃত চিন্তা, তাদের নিষ্ঠুর ক্রুয়ালিটি চিন্তা ভাবনা, আর হচ্ছে উল্টাপাল্টা বাজে চিন্তা ভাবনার জন্য এটা হয়। অহংকারে তাদের একমাত্র দেবতা। তাদের দেবতা কি? অহংকার একমাত্র দেবতা। পরীক্ষার মধ্যে এটা আসছে, বলা হয়েছে যারা হচ্ছে এরকম বিকৃতি কিংবা হচ্ছে নিষ্ঠুর প্রিয় মানুষ, তাদের অহংকার, তাদের দেবতা কি? তাদের দেবতা হচ্ছে অহংকার। ব্যক্তিগত, পারিবারিক, জাতিগত অহংকার। তাদের অহংকার কি কি আছে? ব্যক্তিগত, পারিবারিক এবং জাতিগত অহংকার। রবীন্দ্রনাথের মতে মানুষত্বের প্রতীক কি? মানুষত্বের প্রতীক নদীর সাথে তুলনা করেছে। মানুষত্বের প্রতীক কার সাথে? নদীর সাথে তুলনা করেছে। কারণ নদীর চলার পথের বাধা এবং বেদনা, লেখক নদীর চলার পথে, অর্থাৎ নদী যেভাবে চলে সে অনেক বাধা পার হয়ে অনেক জায়গায় ডিঙ্গিয়ে তাকে কোথায় যেতে হয়? তাকে কি হতে হয়? তাকে সামনে সাগরে, মহাসাগরে যেতে হয়। আবার বৃক্ষকে কি বলেছেন? বৃক্ষকে কবি মুতার হোসেন চৌধুরী মানুষের সাথে তুলনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর কাকে মানুষের সাথে তুলনা করেছেন? নদীর সাথে। আবার লেখক মুতার হোসেন চৌধুরী তুলনা করেছেন মানুষের সাথে কার? বৃক্ষের সাথে তুলনা করেছেন। কারণ কি? কারণ হচ্ছে বৃক্ষের ধীর এবং নীরব সাধনা, ফুল ফলের মাধ্যমে সার্থকতা প্রাপ্তি ও সাধনা একসাথে। দেখো বৃক্ষের সাথে কেন কবি মানুষের তুলনা করেছেন? কারণ একটা বৃক্ষকে তাকে ধীর এবং নীরব সাধনা করতে হয়। এরপর হচ্ছে ফুল এবং ফলের মাধ্যমে তার সার্থকতা, তাকে ফুলে দিতে হয়, ফলে ধরাতে হয়, তারপর তার সার্থকতা আছে। তারপর প্রাপ্তি ও দান একসাথে, তার ভিতর প্রাপ্তিও এবং তাকে সে প্রাপ্তি বলতে কি? সে মাটি থেকে রস টেনে তার প্রাপ্তিটা, আর দানটা কি? সে যেগুলো ধরাচ্ছে, যে ফুল ফল, এগুলো মানুষকে দিচ্ছে, এটা হচ্ছে তার প্রাপ্তি। লেখক বৃক্ষ জীবনের প্রতীক কেন করেছেন? লেখক বৃক্ষকে মানুষের জীবনের প্রতীক হিসাবে দেখিয়েছেন বৃক্ষের বৈশিষ্ট্য। কেন? শুধু নিজের বৃদ্ধি নয়, ফুল ফুটায়, ফল ধরে, অন্যের উপকারে আসে, সেজন্য। এবার আসি আমরা মেইন কথাটা চলে আসি। আসেন তো, কবি
কবি রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের জীবনটাকে কার সাথে তুলনা করেছেন? নদীর সাথে তুলনা করেছেন। আবার মোতাহার হোসেন চৌধুরী মানুষের জীবনটাকে তুলনা করেছেন বৃক্ষের সাথে। কেন সেটা? কবি মোতাহার হোসেন চৌধুরী বলছে বৃক্ষ যেভাবে নীরবে দাঁড়িয়ে সে কি করতে হয়, তাকে ফুল ধরতে হয়, ফল ধরাতে হয়, এটা হচ্ছে তার সার্থকতা। সেম একজন মানুষকে কি করতে হয়, সে শুধু জন্মাইলে হয় না, তাকে মানসিকভাবে বড় হতে হয়, তাকে সেইভাবে উন্নত হতে হয়, তার নিজের জীবনটাকে নিজে বিল্ড আপ করতে হয়। সেজন্য বৃক্ষের কথা বলেছে, এমনকি সেটার ভিতরে একটা নীরব সাধনা থাকে। আবার রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মানুষের জীবনটাকে নদীর সাথে তুলনা করেছে। বলছে একটা নদী সে সাধারণভাবে তাকে পথ বেয়ে, তাকে ডিঙ্গিয়ে, কত রাস্তা মারিয়ে তাকে সাগর উপসাগরে পতিত হতে হয়। সেমভাবে কি করেছে, মানুষের জীবনটাও এভাবে উত্থান পতনের মধ্য দিয়ে অনেক সময় তাকে ভালো অবস্থান থাকে, অনেক সময় খারাপ অবস্থান থাকে, তার ভিতর তার জীবনটা তাকে গঠন করতে হয়। কবি মোতাহার হোসেন চৌধুরী লাস্টে বলতেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বোধহয় তার কাছে থাকা জিনিসটাকে, কাছে থাকা বৃক্ষটাকে খেয়াল করলে মনে হয় সবচেয়ে ভালো হতেন, যেটা আমাদের পাশে থেকে নীরবতার গান গায়। কারণ আমরা ফুল ফোটাটা দেখি কিন্তু নদীর গতিটা আমরা দেখতে পাই না। সে কথাটা কবি এখানে বলেছেন। এরপর আমরা দেখি হুকগুলো একটু দেখি, সৃজনশীল হুকগুলো। স্বল্প প্রাণ স্থল বুদ্ধি জবরদস্তি প্রিয় মানুষের পরিপূর্ণ। সেটা কেমন? যে আমরা একটু আগে পড়েছি আমাদের সমাজে স্বল্প প্রাণ স্থল বুদ্ধি, এরপর হচ্ছে জবরদস্তি প্রিয় মানুষের পরিপূর্ণ। তাদের একমাত্র দেবতা কি? অহংকার হচ্ছে তাদের দেবতা। তারা কিছু বলতেও চায় না, কিছু করতেও চায় না, কিছু শুনতেও চায় না। কেউ কিছু করলে তাদেরকে পেছন থেকে টেনে রাখে। রবীন্দ্রনাথ ঠাকুর নদীকে মানুষের প্রতীক করতে চেয়েছেন কেন? কারণ নদীকে প্রতীক করার কারণ হচ্ছে নদীকে অনেক পথ তাকে এগিয়ে যেতে হয়, তাকে কত বাধা ডিঙ্গিয়ে তাকে নদী থেকে উপনদী, সাগর, মহাসাগরে পৌঁছাতে হয়, তাহলে কত রাস্তা পাড়ি দিতে হয়। এই জন্য যে রাস্তা পাড়ি দিতে তার যত দুঃখ হয়, সেমভাবে মানুষের জীবনেও এত মসৃণ নয়, মানুষের জীবনেও অনেক কষ্ট, যার জন্য তার কি বলেছে, নদীর সাথে মানুষের সাথে তুলনা করেছে। মোতাহার হোসেন চৌধুরী নদী অপেক্ষা বৃক্ষকে কেন উত্তম আদর্শের প্রতীক মনে করেছে? তাহলে তুমি বলতে পারো কারণ বৃক্ষ হচ্ছে আমাদের পাশে দাঁড়িয়ে সে নীরবে কি করে, নীরবে হচ্ছে সে গান করে, নীরবে সে প্রশান্তির গান করে। তাকে ফুল দিতে হয়, ফুল ধরাতে হয়, এমনকি ফুল মানুষকে দিতে হয়, তারপর হচ্ছে সে ফল ধরায়, তাই না? ফলগুলো মানুষ নেয়, তারপর সে একটা প্রাপ্তি পায়। সেমভাবে মানুষের জীবনটাই কিরকম, সে শুধু জন্মাইলে হয় না, তাকে কি করতে হয়, তার জীবন যৌবনটা তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হয়, দেন এক পর্যায়ে গিয়ে সে কি হয়, সে সফল হয়। তারপর আত্মার পরিপক্কতা কি, এর উপায় কি, আত্মার পরিপক্কতাটা কি? এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি এখানে কবি কি বলেছেন, বলছে মহাগুরু বলেছেন রাইটনেস ইজ অল, পরিপক্কতা সব। পরিপক্কতা সব বলতে আমাদের মানুষের পরিপক্কতা কখন হয়? পরিপক্কতা তখন হবে, পরিপূর্ণতা তখন হবে যখন আমি সম্পূর্ণটুকু করতে পারবো। সম্পূর্ণটুকু কিরকম? অর্থাৎ আমি যদি আমার সার্থকতা কখন, যদি সেটা পূর্ণাঙ্গ আউটপুটটা আসে, তখন হচ্ছে আমার সার্থকতা। একটা গাছের সার্থকতা কখন? সে ফুল দেয়, ফল ধরায়, এই ফলগুলো মানুষ ভক্ষণ করে, এটা হচ্ছে তার সার্থকতা। আর আমাদের জীবনটা এটা হচ্ছে এমনি জীবন, আর এটাকে আমাকে বিল্ড আপ করতে হবে। বিল্ড আপ করে যখন সেটা আমি একটা পর্যায়ে যাব, সেটা হবে রাইটনেস, সেটা হবে পরিপক্কতা। বুঝাতে পেরেছি? দেন গেল ঠিক আছে। আমরা তাহলে দেখো আমরা একদম শুয়ে অনেকক্ষণ প্রায় এখানে 8 মিনিট প্রায় 3 ঘন্টা আমরা আজকে ক্লাস করেছি। সবাইকে আবারও কি বলবো, সবাইকে ধন্যবাদ বলবো যে এই জন্য এখন ধৈর্য ধরে তোমরা এখনো পর্যন্ত আছো, সেটার জন্য। আজকে আমাদের ক্লাস এতটুকুই। আমরা আমাদের যে নির্দিষ্ট টপিকস ছিল সেটা শেষ করতে পেরেছি বলে আমি মনে করছি। বাকিটুকু তোমাদের বিষয়। সেটা হচ্ছে আমি যে শিটগুলো এখন পিডিএফগুলো তোমাদেরকে দিয়ে দেব, বাসায় একটু করে তোমরা সেটা প্র্যাকটিস করো, সেটা একটু দেখবা ভালো করে। এগুলো দেখলে আশা করি তোমাদের কাছে আরও অনেক বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে। আর হচ্ছে কালকে তো অবশ্যই ক্লাস হবে। তাহলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর তোমাদের কোনো বিষয় যদি জানার থাকে তাহলে সেটা এখন একটু বলতে পারো, খুবই তাড়াতাড়ি বলতে হবে। আমি শেষ করে দিচ্ছি আজকের মতোই। তোমাদের জন্য অনেকগুলো এখানে সবগুলো এমসিকিউ করে দেওয়া আছে। এই যে যেমন একদম ফাইনাল ম্যারাথন এমসিকিউগুলো, যেটা 300 এমসিকিউ, যেটা শতভাগ তোমরা কমন উপযোগী যে এমসিকিউগুলো,
এগুলো পাওয়ার জন্য তোমাদের হচ্ছে এগুলা আমি নিতে না পারলেও আমি অবশ্য দিয়ে দেব, ঠিক আছে। আর এগুলা তোমরা একটা জায়গা থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারো। আমি তোমাদেরকে এগুলো আমার সব আপলোড করা আছে, তোমরা এখানে ফেসবুকে গিয়ে তোমাদের অক্ষর শৈলী লিখলে সেখানে আমি এটা আপলোড করা আছে, এগুলা এখান থেকেও তোমরা নিতে পারো। আর তো এখানে থাকবে, এখানে তো আমি দিয়ে দিবই, ঠিক আছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ। সাহিত্য খেলা কি আজকে ছিল? আজকে ছিল না। আমি এটা আপলোড করা আছে, এখান থেকেও তোমরা নিতে পারো। আর তো এখানে থাকবে, এখানে তো আমি দিয়ে দিব, ঠিক আছে। না, আজকে আর সাহিত্য খেলা আর করানো হবে না, সাহিত্য খেলা তো করানো হয়েছে আমি যতটুকু জানি। আপনার নেক্সট ক্লাস তাহলে দেখা হবে। সবাই একটু ভালো থাকবে, সবাই দোয়া করবে সবাই সবার জন্য। আল্লাহ হাফেজ, দ্যাটস অল। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকস নিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ এবং শুভকামনা, শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।